আমাদের হাতে রয়েছে টেকওয়ার্ল্ড বাংলাদেশের ৩০ মার্চ ২০২৬ তারিখের আর্কাইভ থেকে সংগ্রহ করা বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেকনোলজি নিউজ। হ্যাঁ, এবং যারা শুনছেন প্রতিদিনের অসংখ্য খবরের এই যে একটা ডেটা ওভারলোড, সেখানে বিভ্রান্ত না হয়ে প্রযুক্তির আসল গতিপথটা বুঝতে চাইলে আজকের এই আলোচনাটা খুব প্রাসঙ্গিক হবে। ঠিক তাই। আচ্ছা চলুন এই হাইব আর রিয়ালিটির দ্বন্দ্বটা সোরার ঘটনাটা দিয়ে শুরু করা যাক। মানে সোরা যখন প্রথম এলো সোশ্যাল মিডিয়াতে তো শুধু এর জয় জয়কার, কিন্তু মাত্র ৬ মাসের মধ্যে ওপেন এআই এই প্রজেক্ট গুটিয়ে নিচ্ছে। হ্যাঁ, সময়টা খুব অল্প। আমার কাছে এই সোরার পতনকে না অনেকটা হলিউডের কোনো হাই বাজেট সাইফাই সিনেমার মতো মনে হচ্ছে। মানে ট্রেলার দেখে সবাই পাগল হয়ে গেল, কিন্তু রিলিজের পর দেখা গেল সিনেমাটা বানাতে যে পরিমাণ ভিএফএক্স বা স্পেশাল ইফেক্টে খরচ হয়েছে, বক্স অফিস থেকে তার অর্ধেক টাকাও উঠে আসছে না। দারুণ একটা তুলনা দিয়েছেন, তাই না? দর্শক একবার দেখেই আগ্রহ হারিয়ে ফেলেছে। আসলে হলিউড সিনেমার সাথে এর মিল থাকলেও সোরার পেছনের প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সংকটটা কিন্তু আরও অনেক বেশি জটিল। মানে জেনারেটিভ ভিডিও এআই এর কম্পিউটিং খরচ সাধারণ টেক্সট বা ছবি তৈরির চেয়ে শুধু দ্বিগুণ বা তিনগুণ নয়, বরং বহুগুণ বেশি। ওহ ওয়াও, বহুগুণ। হ্যাঁ, একটা চ্যাটবট যখন টেক্সট লেখে তখন সে শুধু পরবর্তী শব্দটা কি হবে তা প্রেডিক্ট করে, কিন্তু একটা 10 সেকেন্ডের ভিডিওর ক্ষেত্রে ধরুন যদি সেটা প্রতি সেকেন্ডে 30 ফ্রেমের হয়, তার মানে এআইকে 300টি আলাদা ছবি তৈরি করতে হচ্ছে। এবং সেই ছবিগুলো তো আর যেমন তেমন ছবি হলে হবে না, তাই না? একটা কন্টিনিউইটি থাকতে হবে। ঠিক ওই জায়গাটাতেই আসল চ্যালেঞ্জটা। ফ্রেমগুলোর মধ্যে একটা ধারাবাহিকতা বা টেম্পোরাল কনসিস্টেন্সি থাকতে হয়। ধরুন একটা ভিডিওতে একটি গাড়ি রাস্তার কোণ মরছে। আচ্ছা, প্রথম ফ্রেমে গাড়ির ওপর সূর্যের আলো যেভাবে পড়বে, 15 নম্বর ফ্রেমে গাড়িটা যখন একটু ঘুরে যাবে তখন আলোর প্রতিফলন, ছায়া, পেছনের ব্যাকগ্রাউন্ড সবকিছুর ফিজিক্স বা পদার্থবিদ্যার নিয়ম মেনে নিখুঁতভাবে রেন্ডার করতে হবে। বুঝতে পারছি। এই রিয়েল টাইম ফিজিক্স ক্যালকুলেশন এবং পিক্সেল জেনারেশনের জন্য যে পরিমাণ জিপিইউ পাওয়ার এবং সার্ভারের বিদ্যুৎ খরচ হয় তা রীতিমতো অকল্পনীয়। তার মানে আমি যখন কৌতূহলবশত সোরাকে প্রম্পট দিতাম যে একটা ডাইনোসর সাইকেল চালিয়ে নিউ ইয়র্কের রাস্তায় যাচ্ছে এমন একটা ভিডিও বানাও, তখন সেটার পেছনে ওপেন এআই এর বিশাল অঙ্কের সার্ভার বিল উঠছিল। হ্যাঁ, একদম। এবং এই কৌতূহলটাই আসলে তাদের বিপদে ফেলেছে। সিরিয়াসলি? হ্যাঁ, মানুষ হয়তো প্রথম কয়েকবার মজা করার জন্য এটা ব্যবহার করেছে, কিন্তু যখন ওপেন এআই বুঝতে পারল যে এই বিপুল খরচ মেটাতে হলে তাদের ব্যবহারকারীদের কাছ থেকে অনেক বেশি সাবস্ক্রিপশন ফি নিতে হবে, তখন দেখা গেল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এই হাই এন্ড ভিডিও জেনারেটরের খুব একটা প্রয়োজন নেই। কারণ প্রতিদিন তো আর কেউ ডাইনোসরের ভিডিও বানাবে না। ঠিক তাই। ফলে রিটেনশন রেট মানে ব্যবহারকারী ধরে রাখার হার মারাত্মকভাবে কমে গেল। এই জায়গাটাতেই আমার একটা খটকা লাগছে। সোরা যেখানে খরচ বাঁচাতে এবং ব্যবহারকারী ধরে রাখতে হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময়ে গুগল তাদের এআই চ্যাটবট জেমিনিতে সম্পূর্ণ ভিন্ন একটা পথে হাঁটছে। হ্যাঁ, জেমিনির নতুন আপডেটটা বেশ ইন্টারেস্টিং। জেমিনিতে তারা একটা নতুন মেমোরি ফিচার নিয়ে এসেছে। আমি যতটুকু বুঝলাম, এই ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী অন্য যে কোনো চ্যাটবট থেকে তার পুরনো কথোপকথন, ব্যক্তিগত ডেটা বা হিস্ট্রি সরাসরি জেমিনিতে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। গুগলের এই পদক্ষেপটি বর্তমান এআই ইন্ডাস্ট্রির সবচেয়ে চতুর কৌশলগুলোর একটি বলা যায়। আচ্ছা, তারা বুঝতে পেরেছে যে এআই এর রেসে টিকে থাকতে হলে শুধু চমক দেখালে চলবে না, বরং ব্যবহারকারীদের ডেটার ওপর নিয়ন্ত্রণ নিতে হবে। অর্থনীতিতে বোধহয় এই ধরনের কৌশলকে সুইচিং কস্ট কমানো বলা হয়, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার মনে আছে অনেক বছর আগে যখন আমরা সিম্বিয়ান বা সাধারণ ফোন থেকে প্রথম স্মার্টফোনে শিফট করতাম, তখন সবচেয়ে বড় বিরক্তির জায়গা ছিল কন্ট্যাক্ট নম্বরগুলো ম্যানুয়ালি পার করা। ওহ হ্যাঁ, সেটা একটা বিশাল ঝামেলার কাজ ছিল। ওই ঝামেলার ভয়ে অনেকেই কিন্তু ফোন পাল্টাতে চাইতেন না। জেমিনি কি ঠিক সেই ফ্রাস্ট্রেশনটাকেই টার্গেট করছে? সুইচিং কস্টের খুব বাস্তবমুখী একটা উদাহরণ দিয়েছেন আপনি। আসলে এআই এর ক্ষেত্রে এই সুইচিং কস্ট শুধু কন্ট্যাক্ট নম্বর পার করার মতন সামান্য বিষয় নয়। তাহলে ব্যাপারটা কতটা গভীর? ধরুন আপনি গত 1 বছর ধরে কোন একটি নির্দিষ্ট এআই মডেল ব্যবহার করছেন। সেই এআই এখন আপনার লেখার ধরন জানে, আপনার কাজের রুটিন বোঝে, মানে এমনকি আপনি কিভাবে ইমেলের উত্তর দিতে পছন্দ করেন সেটাও শিখে নিয়েছে। আমার একটা ডিজিটাল পার্সোনা তৈরি হয়ে গেছে ওখানে। ঠিক।
এখন নতুন এবং আরও ভালো কোনো এআই বাজারে এলেও আপনি চট করে সেখানে যেতে চাইবেন না, কারণ নতুন এআইকে আবার শূন্য থেকে সবকিছু শেখানোর ধৈর্য তো আপনার নেই। জেমিনি তাহলে সেই ব্যারিয়ারটাই ভেঙে দিচ্ছে। তারা বলছে তোমাকে নতুন করে কিছু শুরু করতে হবে না, শুধু তোমার পুরো স্মৃতির ব্যাকআপটা আমার কাছে নিয়ে আসো। ঠিক তাই, জেমিনি ব্যবহারকারীদের ডেটা পোর্টেবিলিটির এই বাধা দূর করে অন্যান্য প্ল্যাটফর্মের ডেটা নিজের ইকোসিস্টেমে নিয়ে আসছে। এর মাধ্যমে তারা রাতারাতি অন্য প্ল্যাটফর্মের লয়াল ইউজারদের নিজেদের দিকে টেনে আনার একটা রাস্তা তৈরি করে ফেলল। ওয়াও! এখানে আসলে প্রযুক্তিগত উদ্ভাবনের চেয়ে ব্যবসায়িক বুদ্ধিমত্তা অনেক বেশি কাজ করেছে। যদি আমরা এই ডেটা ধরে রাখার বিষয়টা নিয়ে একটু গভীরভাবে ভাবি, তাহলে পরবর্তী খবরগুলোর সাথে এর একটা দারুণ কানেকশন পাওয়া যায়। জেমিনি আমাদের অতীত কথোপকথন চাইছে, কিন্তু অ্যাপল বা মেটার মতো কোম্পানিগুলো শুধু আমাদের অতীত ডেটাতেই সন্তুষ্ট নয়, তারা বর্তমানটাও চাইছে। একদম, তারা আমাদের বর্তমান সময়ের প্রতিটি মুহূর্তের সাথে মিশে যেতে চাইছে। আগামী ৮ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে মানে WWDC-তে অ্যাপল তাদের iOS 27 টানতে যাচ্ছে। হ্যাঁ, iOS 27-এর রিউমারগুলো বেশ স্ট্রং। এখানকার সবচেয়ে বড় খবর হলো সিরি এখন আর শুধু ব্যাকগ্রাউন্ডে থাকা একটা অদৃশ্য কণ্ঠস্বর থাকছে না। সিরি একটি পূর্ণাঙ্গ অ্যাপ এবং এক্সটেনশন হিসাবে আত্মপ্রকাশ করছে। iOS-এর আর্কিটেকচার বা কাঠামোগত দিক থেকে এটি কিন্তু একটি বড় ধরনের পরিবর্তন। একটু বুঝিয়ে বলবেন? এতদিন সিরি ছিল অপারেটিং সিস্টেমের উপরের একটা লেয়ার। আপনি তাকে ডাকতেন, সে আপনাকে আবহাওয়া জানাতো বা কাউকে কল করে দিত। রাইট, বেসিক কিছু কাজ। কিন্তু একটি নির্দিষ্ট অ্যাপ এবং বিশেষ করে এক্সটেনশন হিসেবে আসার মানে হলো সিরি এখন আপনার ফোনের অন্যান্য থার্ড পার্টি অ্যাপের ভেতরেও সরাসরি কাজ করতে পারবে। তার মানে ব্যাপারটা আর শুধু হে সিরি অ্যালার্ম সেট করার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। আমি হয়তো কোনো নোটস অ্যাপে বসে একটা প্রজেক্টের প্ল্যান লিখছি, সিরি সেখানে সরাসরি ঢুকে আমাকে সাহায্য করতে পারবে। শুধু সাহায্য নয়, সে হয়তো আপনার হয়ে সেই অ্যাপের ভেতরেই কাজগুলো এক্সিকিউট করতে পারবে। মানে এআই এখন আর আলাদা কোনো গন্তব্য নয়, এটি আপনার ডিজিটাল ওয়ার্কফ্লোর একটা ইন্টিগ্রাল অংশ হয়ে যাচ্ছে। অ্যাপল সিরিকে একটি স্ট্রাকচার্ড অ্যাপ হিসেবে এনে মূলত এআইকে একটি সুনির্দিষ্ট ইন্টারফেস দিচ্ছে, যা ব্যবহারকারীদের জন্য বোঝা এবং নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে। অ্যাপল যখন সফটওয়্যারের দিক থেকে এআইকে আমাদের প্রতিদিনের ব্যবহারের সাথে মিশিয়ে দিচ্ছে, তখন মেটা তো হার্ডওয়্যারের দিক থেকে রীতিমতো আমাদের চোখের ওপর এআই বসিয়ে দিচ্ছে। হ্যাঁ, মেটার স্মার্ট চশমা। মেটা তরুণ প্রজন্মকে টার্গেট করে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নতুন 2টি স্মার্ট চশমার মডেল বাজারে আনছে। কিন্তু এখানে আমি একটু পুশব্যাক করতে চাই। আচ্ছা, বলুন। আমরা কি সত্যি এমন কোনো ভবিষ্যতের দিকে যাচ্ছি যেখানে সবাই চোখে ক্যামেরা আর এআই লাগানো চশমা পরে ঘুরবে? মানে আজ থেকে 1 দশক আগে গুগল গ্লাস ঠিক এই কাজটাই করতে চেয়েছিল, আর সেটা প্রাইভেসি বা গোপনীয়তার ইস্যুতে একটা ভয়াবহ বিপর্যয়ে পরিণত হয়েছিল। হ্যাঁ, হিস্ট্রি তো তাই বলে। মানুষ তো গুগল গ্লাস পরা ব্যক্তিদের গ্লাস হোল বলে ডাকতে শুরু করেছিল। মেটার এই নতুন চশমাও কি একই পরিণতির দিকে যাবে না? আপনার এই সন্দেহটা খুবই যৌক্তিক। গুগল গ্লাসের ব্যর্থতার অন্যতম কারণ ছিল সেটা দেখতে অত্যন্ত অদ্ভুত ছিল, আর সাধারণ মানুষের কাছে মনে হয়েছিল কেউ একজন সারাক্ষণ তাদের রেকর্ড করছে। এক্স্যাক্টলি। কিন্তু মেটা এখানে দুটি জায়গায় একদম ভিন্ন পথে হাঁটছে। প্রথমত, তাদের টার্গেট অডিয়েন্স। তারা সেই তরুণদের টার্গেট করেছে যারা টিকটক বা স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মে সারাদিন নিজেদের জীবন ব্রডকাস্ট করতে অভ্যস্ত। ও রাইট, জেন জি বা তার পরের প্রজন্ম। হ্যাঁ, এই প্রজন্মের কাছে রিয়েল টাইম কন্টেন্ট তৈরি করা এবং শেয়ার করাটা একটা খুবই সাধারণ ব্যাপার। প্রাইভেসি নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু আগের প্রজন্মের চেয়ে অনেকটাই আলাদা। এটা একটা দারুণ পয়েন্ট। আর দ্বিতীয় কারণটি কি? দ্বিতীয় কারণটি হলো ফর্ম ফ্যাক্টর বা ডিজাইন। মেটার চশমাগুলো দেখতে সাইফাই মুভির কোনো গ্যাজেটের মতো নয়, বরং সাধারণ রে ব্যান বা ফ্যাশনেবল চশমার মতোই। মানে সাধারণ চশমা থেকে আলাদা করা যাবে না? না, খুব একটা না। আর টেকনোলজির ভাষায় একে বলা হয় অ্যাম্বিয়েন্ট কম্পিউটিং, অর্থাৎ প্রযুক্তি এমনভাবে আপনার চারপাশে উপস্থিত থাকবে যে আপনি টেরই পাবেন না। অ্যাম্বিয়েন্ট কম্পিউটিং বিষয়টা একটু খুলে বলবেন? ধরুন, একটা স্মার্টফোন আপনাকে পকেট থেকে বের করতে হয়, স্ক্রিন আনলক করতে হয়, অ্যাপ খুলতে হয়। এর প্রতিটা ধাপে একটা ফ্রিকশন বা বাধা আছে, কিন্তু স্মার্ট চশমা সেই ফ্রিকশনটা শূন্য করে দেয়। আচ্ছা,
আপনি যা দেখছেন আপনার এআই ঠিক সেটাই দেখছে এবং রিয়েল টাইমে আপনাকে তথ্য দিচ্ছে কোনো বাধা ছাড়াই। বিষয়টা কিন্তু একই সাথে রোমাঞ্চকর, আবার কিছুটা ভয়ঙ্করও। তা তো বটেই। কিন্তু এই অ্যাম্বিয়েন্ট কম্পিউটিং বা অদৃশ্য প্রযুক্তির ধারণাটা আমাকে আমাদের আজকের তৃতীয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং খবরের দিকে নিয়ে যাচ্ছে। গুগলের হার্ডওয়্যার নিউজটা। হ্যাঁ, আমরা পরিধানযোগ্য প্রযুক্তি বা চশমা নিয়ে যতই কথা বলি না কেন, দিন শেষে আমাদের ডিজিটাল জীবনের মূল নোঙর কিন্তু ওই পকেটে থাকা স্মার্টফোনটাই। আর এখানেই গুগল হার্ডওয়্যার ডিজাইনে এমন একটা পরিবর্তন এনেছে যা বছরের পর বছর ধরে ব্যবহারকারীদের জন্য একটা বড় মাথা ব্যথা। আপনি গুগল পিক্সেল 10 কথা বলছেন তো? হ্যাঁ, গুগল সম্পূর্ণ ক্যামেরা বাম্প ছাড়াই পিক্সেল 10a বাজারে আনলো। এত বছর ধরে আমরা দেখে আসছি ফোনের পেছনে ক্যামেরা অংশটা উঁচু হয়ে থাকে। হ্যাঁ, একটা বিশাল বাম্প থাকে। ফোনটা টেবিলের ওপর রাখলে একপাশে হেলে থাকে, পকেটে ঢোকাতে গেলে ওই বাম্পের জায়গায় আটকে যায়। আমি এটাকে সবসময় একটা ভারী ব্যাকপ্যাক নিয়ে ঘোরার সাথে তুলনা করতাম। ইন্টারেস্টিং অ্যানালজি। মানে আপনি যদি ভালো ডিএসএলআর মানের ছবি চান, তাহলে ওই ভারী ব্যাকপ্যাক বা উঁচু লেন্সটা আপনাকে মেনে নিতেই হবে। কিন্তু গুগল এখন সেই ডিএসএলআরকেই কোনো খোলা অংশ ছাড়াই একদম সমতলভাবে ফোনের ভেতর ঢুকিয়ে ফেলেছে। হ্যাঁ, ডিজাইনটা বেশ রেভলিউশনারি। আমার প্রশ্ন হলো, পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী ভালো ছবি তোলার জন্য তো লেন্সের একটা নির্দিষ্ট দূরত্ব বা ডেপথ দরকার হয়। গুগল এই ফিজিক্সের নিয়মটা ভাঙলো কিভাবে? আসলে তারা ফিজিক্সের নিয়ম ভাঙেনি, তারা বরং ফিজিক্সের সীমাবদ্ধতাগুলোকে কম্পিউটেশনাল পাওয়ার বা সফটওয়্যার দিয়ে বাইপাস করেছে। আচ্ছা, সেটা কিভাবে? এই প্রযুক্তিটাকে বলা হয় কম্পিউটেশনাল ফটোগ্রাফি। এতকাল ভালো আলো এবং ডেপথ ক্যাপচার করার জন্য বড় লেন্স আর সেন্সরের দরকার হতো, কিন্তু পিক্সেলের নতুন হার্ডওয়্যারে হয়তো নতুন প্রজন্মের কোনো ফ্ল্যাট বা পেরিস্কোপ লেন্স ব্যবহার করা হয়েছে। আর তার সাথে যুক্ত হয়েছে গুগলের শক্তিশালী নিউরাল প্রসেসিং ইউনিট বা এনপিইউ। এই নিউরাল প্রসেসিং ইউনিট আসলে কি কাজটা করে? আপনি যখন পিক্সেল ফোনে ছবি তোলার জন্য বাটনে চাপ দেন, তখন ক্যামেরা আসলে একটা মাত্র ছবি তোলে না। তাই নাকি? হ্যাঁ, আপনি বাটন চাপার আগে এবং পরে মুহূর্তের মধ্যে এটি হয়তো 15টা আলাদা আলাদা এক্সপোজারের ছবি তুলে ফেলে, কোনোটা আন্ডার এক্সপোজড, কোনোটা ওভার এক্সপোজড। ও, বুঝতে পারছি। এরপর এআই সেই সবগুলো ছবির ডেটা, আলোর ভ্যারিয়েশন এবং ডেপথ ম্যাপ বিশ্লেষণ করে, তারপর মাত্র 1 সেকেন্ডের ভগ্নাংশে সবগুলোকে জোড়া লাগিয়ে এমন একটা ছবি তৈরি করে যা হয়তো একটা ফিজিক্যাল বড় লেন্স দিয়ে তোলা ছবির সমকক্ষ। এখানেই আমার আরেকটা বড় প্রশ্ন চলে আসছে। বলুন। যদি লেন্সটা একদম ফ্ল্যাট হয়, আলো ঢোকার জায়গা যদি কম থাকে, আর এআই যদি 15টা ছবি জোড়া লাগিয়ে নিজের মতো করে ডেপথ বা ব্যাকগ্রাউন্ড ব্লর তৈরি করে একটা ছবি বানায়, তাহলে কি সেটা আদৌ কোনো আসল ছবি থাকলো? এটা একটা ফিলোসফিক্যাল ডিবেট, তাই না? আমরা কি তাহলে রিয়ালিটি বা বাস্তবতার ছবি তুলছি, নাকি আমাদের ফোন এআই জেনারেটেড এমন একটা ইমেজ তৈরি করে দিচ্ছে যা দেখতে শুধু বাস্তবের মতো? এটা আধুনিক ফটোগ্রাফির সবচেয়ে বড় দার্শনিক প্রশ্নগুলোর একটি। আপনি যদি সোরার সাথে এর তুলনা করেন, সোরা সম্পূর্ণ শূন্য থেকে একটা কৃত্রিম বাস্তবতা তৈরি করছিল। রাইট, ওটা পুরোটাই ফেক। আর পিক্সেল যা করছে তাকে বলা যায় এনহ্যান্সড রিয়ালিটি বা পরিবর্ধিত বাস্তবতা। এটি আপনার সামনের দৃশ্যটিকেই ধারণ করছে, কিন্তু মানুষের চোখ যেভাবে আলোকে প্রসেস করে, এটি বিভিন্ন সেন্সর ডেটা ব্যবহার করে, ঠিক সেই অনুভূতিটাই ডিজিটালি রিক্রিয়েট করছে। এটাকে পুরোপুরি ফেক বা নকল বলা যাবে না, কারণ মূল ডেটাটা বাস্তব দৃশ্য থেকেই আসছে। তার মানে আমরা লেন্সের হার্ডওয়্যার ঘাটতিটা এআই এর মস্তিষ্ক দিয়ে পুষিয়ে নিচ্ছি। একদম, এবং এটি একটি বিশাল হার্ডওয়্যার বিপ্লব। একটি ফোন যখন পিছন থেকে সম্পূর্ণ মসৃণ হয়, তখন এর বাহ্যিক আবেদন শুধু বাড়ে তাই নয়, এটি একটি বার্তাও দেয়। কি বার্তা? বার্তাটা হলো ভেতরের ইঞ্জিনটি কতটা শক্তিশালী হয়ে উঠেছে, যে তার আর বাইরে কোনো ফিজিক্যাল অস্তিত্ব জাহির করার দরকার নেই। ওয়াও, আজকের এই পুরো আলোচনায় আমরা যে বিষয়গুলোর মধ্য দিয়ে গেলাম, সেগুলোকে যদি একটু এক সুতোয় গাঁথি, তাহলে প্রযুক্তির বিবর্তনের দারুণ একটা প্যাটার্ন কিন্তু আমাদের সামনে পরিষ্কার হয়ে ওঠে। হ্যাঁ, একটা ক্লিয়ার ট্রেন্ড দেখা যাচ্ছে। আজকে শুরুর দিকে আমরা সোরার মতো অত্যন্ত ব্যয়বহুল, হাই মেইনটেনেন্স এবং ভিজুয়ালি চমকপ্রদ একটা এআই এর পতনের কথা জানলাম, যা দেখতে জাদুকরী হলেও দৈনন্দিন জীবনে তার ব্যবহারিক জায়গাটা নড়বড়ে ছিল। আবার অন্যদিকে
জেমিনিকে দেখলাম কিভাবে তারা ডেটা পোর্টেবিলিটির মাধ্যমে নিঃশব্দে আমাদের অতীতের স্মৃতিগুলো নিজেদের সার্ভারে নিয়ে আসছে। রাইট, এবং আমাদের তাদের প্ল্যাটফর্মের স্থায়ী বাসিন্দা বানানোর চেষ্টা করছে। একদম। এরপর আমরা দেখলাম অ্যাপল iOS 27-এ সিরিকে ব্যাকগ্রাউন্ড ভয়েস থেকে একটা মূলধারার অ্যাপে পরিণত করছে, যাতে সে আমাদের অন্যান্য কাজের সাথে সরাসরি যুক্ত হতে পারে। আর মেটা আনছে স্মার্ট চশমা, যা তরুণ প্রজন্মের দৈনন্দিন জীবনের প্রতিটি দৃশ্যকে এআই এর সাথে জুড়ে দেবে কোনো রকম ফ্রিকশন ছাড়াই। এবং সবশেষে গুগলের পিক্সেল 10-এ, যেখানে ক্যামেরা বাম্প দূর করে হার্ডওয়্যারকে করে তোলা হলো আরও মসৃণ, আর ফটোগ্রাফির পুরো জটিলতাটা লুকিয়ে ফেলা হলো এআই এবং কম্পিউটেশনাল অ্যালগোরিদমের আড়ালে। হ্যাঁ, যারা শুনছেন, এই বিষয়গুলো কিন্তু শুধু কিছু গ্যাজেট বা সফটওয়্যার আপডেটের খবর নয়, এগুলো একটা বড় পরিবর্তনের সিগন্যাল। ঠিক। প্রযুক্তি খুব দ্রুত এমন একটা দিকে এগোচ্ছে যেখানে এটি আর আলাদা কোনো টুল বা যন্ত্র হিসেবে থাকবে না। ঠিক বলেছেন। প্রযুক্তি এখন এমন একটা পরিবেশে পরিণত হচ্ছে যার মধ্যে আমরা বসবাস করি। মানে আপনি যখন একটা ভালো ডিজাইন করা ঘরের ভেতর হাঁটেন, তখন কিন্তু আপনি আলাদা করে ঘরের দেয়াল বা ছাদের দিকে তাকিয়ে থাকেন না। না, আমরা শুধু সেই ঘরের আরামটা উপভোগ করি। এক্স্যাক্টলি। আগামী দিনে এআই এবং স্মার্ট ডিভাইসগুলো ঠিক এই ঘরের দেয়ালের মতোই অদৃশ্য হয়ে যাবে। আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য একটি বিষয় আমি রেখে যেতে চাই। আমরা দেখলাম সোরার মতো শুধু চমক দেখানো এআই হয়তো দীর্ঘমেয়াদে ধোপে টেকছে না। অন্যদিকে অ্যাপলের সিরি, মেটার স্মার্ট চশমা বা গুগলের ক্যামেরা, বাম্পহীন মসৃণ পিক্সেল, এরা সবাই প্রযুক্তিকে সহজ করে আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিশিয়ে ফেলার আপ্রাণ চেষ্টা করছে। সেটাই সার্ভাইভালের মূল চাবিকাঠি। তাহলে প্রশ্ন হলো, সামনের দিনগুলোতে এই টেক রেসে শেষ পর্যন্ত কারা জিতবে? তারাই কি জিতবে যারা ল্যাবে বসে সবচেয়ে বিস্ময়কর জাদুকরী সব এআই বানাবে এবং আমাদের বারবার চমকে দেবে? নাকি তারাই জিতবে যারা প্রযুক্তিকে সাধারণ একটা চশমা বা চ্যাপ্টা একটা স্মার্টফোনের মতো এতটা নিখুঁতভাবে আমাদের জীবনের ভেতর লুকিয়ে ফেলতে পারবে যে আমরা টেরই পাবো না আমরা আদৌ কোনো উন্নত প্রযুক্তি ব্যবহার করছি? খুব সুন্দর একটা প্রশ্ন। হয়তো প্রযুক্তির দুনিয়ায় আসল জাদুকর সেই নয় যে টুপি থেকে সবচেয়ে বড় খরগোশটা বের করে আনে, বরং আসল জাদুকর সেই যে জাদুর পেছনের লুকানো দরজাটাকে এমনভাবে চোখের সামনে থেকে মিলিয়ে দেয় যে আমরা বাধ্য হয়ে বিশ্বাস করতে পুরো পৃথিবীটাই বিচি একটা জাদু। অসাধারণ। এই প্রশ্নটি আপনাদের নিজেদের মতো করে ভেবে দেখার জন্য রেখে আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি। নতুন প্রযুক্তিকে শুধু ব্যবহার করবেন না, বরং বোঝার চেষ্টা করবেন এর পেছনের গল্পটা কি। সবাই ভালো থাকবেন।